শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের কেমিস্ট্রি লেকচারার। আজকে আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 4th লেকচার নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। টপিকগুলো বোঝার চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই টেক্সট করে জানাবে। টেক্সট করে বলতে মেসেঞ্জারে টেক্সট করবে। এখন কোনো একটা প্রবলেমের কারণে সবার কমেন্টে রিপ্লাই করা যায় না, তাই আমি চাবো তোমরা আমাকে টেক্সট করো। টেক্সট করলে আমি সেই প্রবলেমগুলো শুনতে পরের ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব। এটা একটা বেসিক চ্যাপ্টার। এই বেসিক চ্যাপ্টারে অনেক টপিক আমাদের জানা থাকতে হয়, অনেক টপিক সম্পর্কে সম্যক ধারণা নিতে হয়। থিওরি বেশি, থিওরিটিক্যাল টপিক এখানে বেশি, ম্যাথ নাই বললেই চলে। সো আমাদের উচিত ওগুলো নিয়ে একটু বেশি বেশি করে আলোচনা করা, যাতে আমরা ক্লাসগুলো বুঝতে পারি। আমরা লাস্ট দিন জটিল যৌগের সন্নিবেশন সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। এখন সন্নিবেশন সংখ্যা পড়ার জন্য আমি সন্নিবেশ বন্ধন নিয়ে কথা বলেছিলাম। সন্নিবেশ বন্ধনের সংজ্ঞাটা মুখে বলেছিলাম, আজকে একটু লিখে দিব। তোমরা একটু সবাই তুলবা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। আমি একটু লিখি। অণু গঠনের সময় দুটি পরমাণুর মধ্যে বন্ধন গঠনকালে বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যদি একটিমাত্র পরমাণু সরবরাহ করে এবং অপর পরমাণুটি কোনো ইলেকট্রন সরবরাহ না করে, তা সরবরাহকারী পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রনীয় কাঠামো বা ইলেকট্রন বিন্যাস লাভ করে, তবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে সন্নিবেশ বন্ধন বলে। ওকে, আমরা বোঝার চেষ্টা করি কি বলছে। অণু গঠনের সময় দুটি পরমাণুর মধ্যে বন্ধন গঠনকালে বন্ধনের জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল যদি একটিমাত্র পরমাণু সরবরাহ করে, আমি লাস্ট ক্লাস এটা বলেছিলাম, এবং অপর পরমাণুটি কোনো ইলেকট্রন সরবরাহ না করে তা সরবরাহকারী পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করে, যে সুস্থির ইলেকট্রন কাঠামো অর্জন করে বা লাভ করে তাকে, এবং তবে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয়
সন্নিবেশ বন্ধন। আর সন্নিবেশ বন্ধনের জন্য কি কি থাকতে হবে? অবশ্যই কোনো একটা পরমাণুর ইলেকট্রন একজোড়া ইলেকট্রন দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে, আর আরেকটা পরমাণুর ওইরকম একজোড়া ইলেকট্রন নেওয়ার মতো জায়গা থাকতে হবে। ওকে, আমরা অ্যামোনিয়ার গঠনটা একটু, অ্যামোনিয়াম এর গঠনটা একটু দেখি। NH3 প্লাস H প্লাস, এই H প্লাসের এটা হলো প্রথম কক্ষপথ, মানে একটা কক্ষপথ আছে এবং একটা কক্ষপথে কোনো ইলেকট্রন নাই। আর অ্যামোনিয়ার এক জোড়া ইলেকট্রন আছে। কয় জোড়া ইলেকট্রন আছে? মুক্তজ ইলেকট্রন এক জোড়া। একটু আমি দেখি মুক্তজ ইলেকট্রনটা আবার একটু বোঝার চেষ্টা করি। নাইট্রোজেন, সবাই জানি এর ইলেকট্রন সংখ্যা 7। তো 1s2, 2s, 2px, 2py, 2pz, এর 2d9। সো আমার এই পর্যন্ত যা ইলেকট্রন থাকবে এই পর্যন্ত। সবাই একটু দেখো, আমার এখানে 2টা হয়ে গেছে, এখানে 2, 1, 1, 1, এরকম একটা ঘটনা ঘটে। তাহলে শেষ কক্ষপথে জোড়া ইলেকট্রন আছে এই এক জোড়া, এটাকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। এই মুক্তজোড় ইলেকট্রনগুলো যখন এই হাইড্রোজেন পরমাণুর সাথে, মানে হাইড্রোজেন পরমাণু প্রোটনের সাথে সমভাবে শেয়ার করতেছে, শেয়ার করে যে বন্ধনটা তৈরি করবে সেই বন্ধনটাকে আমি নাম দিব সন্নিবেশ বন্ধন। ওকে, এরকম অনেক গঠন আছে, যেমন অ্যামোনিয়া প্লাস BF3, বোরন ট্রাইফ্লোরাইড বা বোরন ফ্লোরাইডও বলা হয় এটাকে। এই মুক্তজোড় ইলেকট্রন এক জোড়া, সে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন এই বোরনকে দিবে, বোরনের জায়গা খালি আছে, তখন কী হবে? NH3 সুন্দরভাবে দিচ্ছে, আমি অ্যারো চিহ্ন দিব। অবশ্যই অ্যারো চিহ্নটা মানে মনে রাখতে হবে যে কীভাবে তৈরি হয়। এই NH3 ওর মুক্তজোড় ইলেকট্রন বোরনকে দিচ্ছে, BF3 সাথে যুক্ত হচ্ছে এবং BF3 সাথে যুক্ত হয়ে উৎপন্ন করতে হচ্ছে NH3 BF3, এটা তৈরি করতেছে। ওকে, আমরা যদি সালফিউরিক অ্যাসিডের গঠন দেখি, সালফিউরিক অ্যাসিডের গঠনেও কিন্তু ঠিক এইভাবে গঠিত হয়। সবাই মনে রাখবা যে সালফিউরিক অ্যাসিডের যে কাঠামো H2SO4, সেই H2SO4 এর মধ্যে সালফার একটা আর OH আর বাকি যে অক্সিজেনগুলো থাকে সেই অক্সিজেনগুলো সন্নিবেশ বন্ধন দ্বারা সালফারের সাথে যুক্ত থাকে। ওকে, আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিগ্যান্ড কি, লিগ্যান্ড। আচ্ছা, সন্নিবেশ বন্ধন গঠনকালে যে সকল পরমাণু মূলক বা আয়ন একজোড়া ইলেকট্রন দিয়ে অপরের সাথে শেয়ার করে তাদেরকে লিগ্যান্ড বলা হয়। মানে যাদের একজোড়া ইলেকট্রন, মিনিমাম একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, তারা যদি অন্য কারোর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে তাদেরকে আমরা কি বলবো? লিগ্যান্ড বলবো। ওকে, তাদেরকে আমরা কি বলবো? লিগ্যান্ড বলবো। তাহলে আমরা কিভাবে আমরা লিগ্যান্ডের সংজ্ঞাটা সংজ্ঞায়িত করব? আমি একটু লিখি। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী যে কোনো অণু, আয়ন বা মূলককে লিগ্যান্ড বলা হয়। কি বলছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী যে কোনো অণু, আয়ন বা মূলককে লিগ্যান্ড বলা হয়। মনে থাকবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ধারী যে কোনো অণু, আয়ন বা মূলককে লিগ্যান্ড বলা হয়, মনে থাকে যাতে। আচ্ছা, এখন লিগ্যান্ড অনেক প্রকার হতে পারে, যেমন আধান নিরপেক্ষ লিগ্যান্ড, ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড, ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। আমি কয়েকটা উদাহরণ একটু লিখে দিই। আমি ডিটেলস এগুলো বলবো না, কারণ এগুলো বইয়ে আছে। এগুলো হলো মনে করো অ্যামোনিয়া, কার্বনাইল, এগুলো হলো পশম বা কোনো আধান নিরপেক্ষ লিগ্যান্ড। আবার ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ডটা হতে পারে NO2+, তারপর N2H5+, এগুলো হলো ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। আবার ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড, এটা তোমরা নর্মালি জানো, সায়ানো আয়ন এটা, তারপর ফ্লোরাইড আয়ন, এগুলো হলো ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। এখন লিগ্যান্ডের নামগুলো একটু আমাদের মনে রাখতে হবে। যেমন অ্যামোনিয়া, এটা যদি লিগ্যান্ড হয় তাহলে নাম হবে অ্যামিন। লিগ্যান্ডের নাম কি? অ্যামিন। তারপর PH3, এটা লিগ্যান্ডের নাম হলো ফসফাইন।
তারপর আমরা যে পানি অ্যাকুয়াস, মানে অ্যাকুয়াস মিডিয়া যেটা তৈরি করে, এটার নাম হবে অ্যাকুয়া। তারপর কার্বন মনোঅক্সাইড যেটা, এটাকে বলা হবে কার্বনাইল। তারপর নাইট্রিক অক্সাইড NO, এটার নাম হবে নাইট্রোসিল। এরকম অনেক ধরনের লিগ্যান্ড আছে। আচ্ছা, এখন আমরা যেটা ভাগ করব শক্তিশালী লিগ্যান্ড ও দুর্বল লিগ্যান্ড। এটা খুব গুরুত্বপূর্ণ, শক্তিশালী লিগ্যান্ড আর একটা হলো দুর্বল লিগ্যান্ড। আমরা আমাদের এই পর্যন্ত যে সকল যৌগগুলো দেখবা তোমরা, মানে আজকে আমি জটিল যৌগ নিয়ে আলোচনা করব, জটিল যৌগের সংকরণ নিয়ে আলোচনা করব। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে শক্তিশালী লিগ্যান্ড বা দুর্বল লিগ্যান্ডগুলোর উপস্থিতির কারণে ডি ব্লকের যে অযুগ্ম মানে ইলেকট্রনগুলো থাকে তারা জোড়া তৈরি করে নাকি অযুগ্ম অবস্থায় থাকে, সেটা আমাদের মনে রাখতে হবে। এটা একটা শর্তটা একটু মনে রাখলে, আমাদের সাধারণ কিছু যৌগ আছে যেটা এই শর্তে সবগুলো মিলে যায়, সেজন্য আমাদের এটা মনে রাখতে হবে। শক্তিশালী লিগ্যান্ডগুলো মনে রাখবা। আচ্ছা, আমি দুর্বল লিগ্যান্ডের সংখ্যা কম সেটা একটু লিখে দিই। একটা হলো পানি মানে অ্যাকুয়া, একটা হলো হ্যালাইট। আর শক্তিশালী লিগ্যান্ড হলো অ্যামিন, কার্বনাইল, তারপর সায়ানো। এই কয়টা নিয়েই তোমাদের মেইনলি যৌগগুলো থাকে, মানে জটিল যৌগগুলো থাকে, সেজন্য এই কয়টাই আমাদের মনে রাখলে হবে, বাকি আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। এখন এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো হলো তোমাদের একটু বেসিক কথা, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করি। যেমন আমি লাস্ট ক্লাসে তোমাদের একটা কথা বলেছিলাম যে লিগ্যান্ডগুলো যে ফাঁকা ডি অরবিটালগুলো আছে সেগুলোতে আইসা বসে, এরকম কয়েকটা কথা বলেছিলাম যে লিগ্যান্ডগুলো যে ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটাল আছে বা পি অরবিটাল আছে বা এস অরবিটাল আছে সেগুলোতে আইসা বসে। এখন যখন বসে তখন দেখো আমার কাছে আছে অ্যামিনো বা অ্যামিন লিগ্যান্ড, মানে এই অ্যামিন লিগ্যান্ড এই জায়গাগুলোতে এসে বসতেছে। এখন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। এর যা শক্তি, এই শক্তি এবং এই শক্তি সবগুলো শক্তি কি ডিফারেন্ট না? কারণ এটা ডি অরবিটাল, এটা পি এস অরবিটাল, এটা পি অরবিটাল। কারণ ভিন্ন ভিন্ন অরবিটালের সাথে যদি ভিন্ন ভিন্ন অরবিটালের সাথে একই জাতীয় মৌল বা একই জাতীয় যৌগ বসার বা একই জাতীয় বন্ধন তৈরি করা হয়, তাহলে সেখানে যৌগগুলো ঠিকভাবে বন্ধন ফর্ম করতে পারে না বা তারা ঠিকভাবে যৌগ গঠিত হয় না। সে কারণে ভিন্ন শক্তির অরবিটালগুলো একীভূত হয়ে একই বা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে। কি বলছি? ভিন্ন শক্তির অরবিটালগুলো একীভূত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করে। কি হবে যদি সমশক্তি অরবিটাল তৈরি করে? তাহলে কি হবে? তাহলে এই যে লিগ্যান্ডগুলো আছে তারা যখন বন্ধন ফর্ম করবে তাদের মধ্যে কোনো হেজিটেশন ফিল করবে না বা তারা নিজেদের মধ্যে কখনো সুপিরিটি বা ইনফিনিটি কমপ্লেক্সে ভুগবে না। কেন? কারণ আমাদের তার সাথে সমশক্তির অরবিটালের বিক্রিয়া হচ্ছে বা বন্ধন হচ্ছে। এ কারণে মানে সমশক্তি সম্পূর্ণ অরবিটালের যেহেতু বন্ধন হচ্ছে, তার মানে তাদের মধ্যে কোনো ডিফারেন্স, বন্ধনের ডিফারেন্স থাকবে না, বন্ধনের কোণের কোনো ডিফারেন্স থাকবে না, বা তাদের বন্ধনের যে অ্যাট্রাকশন ফিল, মানে কতটুকু বন্ড ফর্ম করতেছে, কত শক্তিশালী বন্ড ফর্ম করতেছে, এই জিনিসটা ঘটবে না। এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে একে বলা হয় সংকর অরবিটাল। সংকর অরবিটাল। ওকে, এই লাইনগুলো বোঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। তার মানে একটু দেখো, সংকর অরবিটালের তো একটা নাম আছে। যেমন মনে করো একটি এস একটি পি, এরা পরস্পর যদি যুক্ত হয়ে সংকর অরবিটাল তৈরি করে, তো কয়টা অরবিটাল যুক্ত হচ্ছে? একটা দুইটা, তাহলে তৈরিও হবে দুইটা অরবিটাল, এবং দুইটা অরবিটাল নাম হবে এস পি, দুইটা এস পি অরবিটাল তৈরি হবে। ঠিক একইভাবে তিনটা এস আর একটা পি অরবিটাল যুক্ত হয়ে যদি সংকর অরবিটাল তৈরি করে তার নাম হবে তিনটা এস, তাহলে এটার নাম হবে
একটি এস 3টি পি, আমার একটু লেখা ভুল হয়েছে, আমি লেখাটা একটু ঠিক করে দিচ্ছি। একটি এস, কারণ এস অরবিটাল কোনো একটা জায়গায় একটাই থাকে, একটা এস 3টা পি, পি বলতে পি এক্স পি ওয়াই পি জেড, তারা পরস্পর যদি যুক্ত হয়, যুক্ত হয়ে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে, তাহলে নাম হবে sp3 সংকর অরবিটাল। এবং সংখ্যাটা হবে কয়টা, একটু গুণি, এখানে একটা আছে, এখানে 3টা আছে, মোট 4টা, তার মানে sp3 সংকর অরবিটাল তৈরি হবে 4টা, যাদের নাম হবে কি sp3, এবং প্রত্যেকটা সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। ঠিক একইভাবে আমি যদি 2টা ডি, একটা পি, সরি একটা এস, 3টা পি, এদেরকে নিয়ে সংকর অরবিটাল তৈরি করি, তাহলে কি হবে, 2টা ডি মানে কি D2 এস একটা, তারপর P3 D2 sp3, এই সংকর অরবিটাল তৈরি করবে, এবং সংখ্যা কয়টা হবে, 8টি D2 sp3 সংকর অরবিটাল তৈরি হবে। দেখো, সরি 8টি না 6টি, আমি একটু ভুল বলছি, এখানে 2 1 3 3 3 6, মানে 6টি sp2 D2 sp3 সংকর অরবিটাল তৈরি করবে। আমরা কথাগুলো মনে হয় বুঝতে পারতেছি। আবার একটু বলি, অরবিটালের সংকরায়নের বিষয়টা কি। অরবিটালের সংকরায়ন মানে কি, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করা। কারণ যখন বন্ধন ফর্ম করবে, তখন বিভিন্ন এলিমেন্ট, যখন বিভিন্ন একই টাইপের এলিমেন্ট যখন ভিন্ন ভিন্ন অরবিটালের সাথে বন্ধন ফর্ম করে, তখন তাদের মধ্যে বন্ধনটা দৃঢ় হয় না। বন্ধনটা ঠিকঠাকভাবে হওয়ার জন্য ভিন্ন শক্তির অরবিটালগুলো একই সাথে একীভূত হয়, একীভূত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি করে, সমান সংখ্যক সমসংখ্যক সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করে, সমান সংখ্যক। সমান সংখ্যক যে অরবিটাল তৈরি করে এবং তাদের শক্তির ভ্যালু সেম থাকে, এবং শক্তির ভ্যালু সেম থাকার কারণে তাদের বন্ধনটা দৃঢ় হয়, এটাকে বলা হয় অরবিটালের সংকরায়ন। এই কথাগুলো বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম। ওকে, মনে থাকবে। এখন কয়েকটা জিনিস একটু মনে রাখবো, যে সংকর অরবিটালগুলোর আকৃতি কীরূপ, সংকর অরবিটালগুলোর আকৃতি কীরূপ হয় সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, আমরা একটু লিখি। যেমন যদি এটি সাধারণ আকৃতি, সাধারণ যদি নর্মালি বলে তাহলে আকৃতি কেমন, আমরা এটা একটু মনে রাখলেই হবে। যেমন যদি বলি এসপি সংকর অরবিটালের আকৃতি হলো সরল রৈখিক, সরল রৈখিক। এটা বলতে বোঝায় যদি কোনো অরবিটাল এসপি আকৃতিতে থাকে, মানে এসপি সংকরায়ন তৈরি করে, তাহলে সেটা দেখতে সরলরৈখিক, মানে 180 ডিগ্রি কোণে থাকবে, এরকম। ওকে, তারপর sp2, তার মানে একটা এস 2টা পি, এটা হলো সমতলীয় ত্রিভুজ। কেন এটা পড়াচ্ছি, তার কারণটা হলো আমরা যখন জটিল যৌগের সংকরায়ন করব, তখন তাদের আকৃতি কেমন, তখন তোমাদের একটা কোশ্চেন হবে। সো আমরা যদি আগে থেকে মুখস্থ রেখে দেই, তাহলে আর এই কোশ্চেনটা হবে না। তারপর sp3, এটা নর্মাল হলো চতুস্তলকীয়। তারপর sp3d, এটা হবে ত্রিকোণীয় দ্বিপিরামিড। sp3d2, এটা হবে অষ্টতলকীয়, এটা একদম মনে রাখতে হবে। সো এটা একটু মনে রাখো, আমি যদি sp3d বা sp3d2 আমি যাই লিখি না কেন, বা আমি যদি d2 sp3 এটাও লিখি, সেটা আকৃতিও এরকম হবে, বা dsp3 এটা লিখি, তার আকৃতিও এরকমই হবে। মানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে আগের ডি, মানে আগের কক্ষপথের ডি অথবা পরের কক্ষপথের ডি, তারা পরস্পর একীভূত হয়েছে, এরকম হতেই পারে। যদি হয় তাহলে তাদের আকৃতি কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, আমরা পড়তেছিলাম অবস্থান্তর মৌলের বিভিন্ন বৈশিষ্ট্য, তারা বিভিন্ন যৌগ যখন গঠন করে তার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা এখন যে লাস্ট টপিকটা শিখব অবস্থান্তর মৌলের, সেটা হলো প্যারাচম্বক ধর্ম। প্যারাচম্বক ধর্ম বলতে বোঝায় যে ওই যে যৌগগুলো তৈরি করবে, স্থায়ী আয়নের যে যৌগগুলো, তারা কী ধরনের চৌম্বকত্ব প্রদর্শন করে, তারা কি ডায়াচম্বকত্ব প্রদর্শন করে, প্যারাচম্বকত্ব প্রদর্শন করে, নাকি ফেরোচম্বকত্ব প্রদর্শন করে। এই কথাগুলো আমাদের বোঝার জন্য আমি লাস্ট ক্লাসে মনে বলেছিলাম যে প্যারাচম্বক কি, ডায়াচম্বক কি, আর ফেরোচম্বক কি। যদি কোনো একটি মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন, বা শেষ কক্ষপথের আগের কক্ষপথের ইলেকট্রন, আমি মিন করতেছি অবস্থান্তর মৌলগুলো, অবস্থান্তর মৌলগুলো শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো তো সাধারণত ছেড়েই দেয়, তারপরের অবস্থাটা আমি চিন্তা করি।
তাহলে ডি ব্লকের ইলেকট্রনগুলো যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি বেশি হয় তাহলে তার চৌম্বকত্ব বেশি হবে। আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। তোমরা সবাই সলিনয়েড 9-10-এ শিখছো। সলিনয়েডে ছিল আমরা একটা চার্জিত কণাকে যদি একটা লোহার দণ্ডের মধ্যে পেঁচানোর পর ওইটার মধ্য দিয়ে যদি পাস করি, ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ পাস করি, তাহলে দেখা যাবে কি তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার মধ্যে কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে চৌম্বকত্ব তৈরি হচ্ছে। এখন বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে যে চৌম্বকত্ব তৈরি হচ্ছে কেন? এই যে আমরা মনে রাখতে হবে যে একটা চার্জিত কণাকে কোনো একটা জায়গায় যদি পেঁচিয়ে দেওয়া হয় তাহলে ওইখান থেকে চৌম্বক তৈরি হয়। এখন পরমাণু, তোমরা সবাই জানো পরমাণুর যে ইলেকট্রনগুলো সেগুলো তো একটা চার্জিত কণা, তারা বাম থেকে ডানে বা ইলেকট্রনগুলো ঘুরছে। আর আরেকটা জিনিস হলো ইলেকট্রনগুলো নিজ অক্ষের উপরও ঘুরতেছে। তাহলে এই যে চার্জিত কণাটা নিজ অক্ষের উপর ঘুরতেছে, তার মানে কি এই জায়গাটার মধ্যে একটা বলরেখা তৈরি হবে, চৌম্বক বলরেখা। আর চৌম্বক বলরেখা তৈরি হলে প্রত্যেকটা পরমাণুই এক একটা চৌম্বকের ন্যায় আচরণ করবে। আর চৌম্বকের ন্যায় আচরণ করলে তাহলে আমি সব পদার্থকে কেন চৌম্বক হিসেবে দেখতে পাই না? তার কারণটা হলো কিছু পদার্থে তোমরা সবাই জানো যে একটা ইলেকট্রন যদি এইদিকে ঘুরে তাহলে এখানে যে চৌম্বক বলরেখা তৈরি হবে তার পাশে আরেকটা ইলেকট্রন ঠিক তার বিপরীত দিকে ঘুরতেছে। তো একটা বলরেখা আরেকটা বলরেখাকে কি করবে? ধ্বংস করে দিবে। ধ্বংস করে দিলে সেখানে কোনো চৌম্বকক্ষেত্র পাওয়া যাবে না। কথাটা বুঝতে পারতেছিস? তার মানে কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে তাদের চৌম্বকত্ব তত বেশি হবে, আর যত জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকবে তাদের চৌম্বকত্ব তত হ্রাস পাবে বা তত কমে যাবে। কথাটা বুঝতে পারতেছি? সো কোনো একটি পরমাণুর শেষ কক্ষপথে যত বেশি ইলেকট্রন তত বেশি চৌম্বকত্ব। কারণ এই চৌম্বকত্ব বোঝানোর জন্য আমাদের চৌম্বক মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট নামে একটা টপিক আছে, সেটা জানতে হবে। ম্যাগনেটিক মোমেন্টের একটা সূত্র আছে, ম্যাগনেটিক মোমেন্টটিকে মিউ দ্বারা প্রকাশ করে, মিউ ইকুয়াল টু রুট ওভার এন ইন্টু এন প্লাস টু। এটা একটা হলো বিএম। ওকে, এই যে ভ্যালুটা মানে এন এর ভ্যালুটা মনে রাখবা, এন ইকুয়াল টু অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। কি এন ইকুয়াল টু কি হবে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, আমরা এখন কয়েকটা অবস্থান্তর মৌলের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা একটু দেখি। যেমন Fe2+, এটা তোমরা সবাই জানো। এটার ইলেকট্রন সংখ্যা হলো 26, থেকে 2টা বাদ দিব, তাহলে থাকবে আমার কয়টা? 1 2 3 4। এখানে থাকবে 6টা ইলেকট্রন থাকবে, তার মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হলো 4। তো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি 4 হয়, ম্যাগনেটিক মোমেন্ট মি ইকুয়াল টু কি হবে? 4 × 4 + 2 ইকুয়াল টু 4.9। আর Fe3+, এটা ইলেকট্রন সংখ্যা হলো 26, আর্গন। একটু দেখো এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা আসতেছে? 1 2 3 4 5, কারণ এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে যদি চলে যায়, এটা ম্যাগনেটিক মোমেন্ট মি ইকুয়াল টু কত আসতেছে? 5 × 5 + 2, ভ্যালুটা আসতেছে 5.916। এই ভ্যালুটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এইটার থেকে এটা বেশি বেশি হওয়ার কারণে এটার চৌম্বকত্ব কি হবে? বেশি হবে। এরকম তোমরা সবগুলো মৌলেরই এরকম বের করতে পারবা চৌম্বকত্ব কত হয় বা কত কম হয়। আজকের লাস্ট টপিক, দুর্বল ও শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে কেন্দ্রীয় ধাতব আয়নের সংকরণ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়, মাথায় রাখবা এখান থেকে পরীক্ষায় কোশ্চেন হয়। আমি লিগ্যান্ড পড়ানোর সময় শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড নিয়ে আলোচনা করেছি। সো তোমাদের শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড যদি দেই তাহলে অরবিটালগুলোর ইলেকট্রন সংখ্যা অযুগ্ম নাকি যুগ্ম অবস্থায় থাকে সেই জিনিসটা মনে রাখতে হবে, অযুগ্ম নাকি যুগ্ম অবস্থায় থাকে। আমি বলেছিলাম শক্তিশালী লিগ্যান্ড যদি থাকে তাহলে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকে, মানে শেষ কক্ষপথের বা ডি অরবিটাল ইলেকট্রনগুলো, অবশ্যই এটা অবস্থান্তর মূলক, ডি অরবিটাল ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকে, মানে একটা অরবিটাল এই ইলেকট্রন যতগুলো থাকা সম্ভব সে কটা ইলেকট্রন থাকে। আর দুর্বল লিগ্যান্ড যদি দেই তাহলে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকতে পারে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকে। আমরা প্রথম যে যৌগটা, একটা যৌগ দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব, নেক্সট দিন আমরা বাকি যৌগগুলো নিয়ে আলোচনা করব। হেক্সাসায়ানো ফেরাসায়ান 4-, একটু
চিন্তা করি বা একটু বোঝার চেষ্টা করি এখানে যৌগটা কিভাবে আছে। সায়ানোমূলকটা থাকে -6, তার মানে এখানে মোট নেগেটিভ আয়ন আছে 6টা। আর ফেরাস বসি, তার মানে ফেরাসের জারণ মান হলো +2, এখানে জারণ মান কত +2, তার মানে আলটিমেটলি পুরো যৌগটার জারণ মান কত হবে -4। এই দেখো এখানে -4 আছে। এটা অনেকেই বুঝে না কেন -4 হয়েছে। হ্যাঁ, তোমাদের কাছে অনেক সহজ মনে হবে, বাট আমি যদি বলে না দিতাম -4 কেন হয়েছে, এটা কিন্তু প্রথমে আইডিয়া করা একটু টাফ ছিল। ওকে, এখন কি ঘটে সেটা একটু লিখি। Fe2 প্লাস 26 আর্গন 4, তাহলে কী হবে 1 2 3 4 5 6, এরপর এটা হলো 3D 4S 1 2 4P। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এরপর আমরা লিখব শক্তিশালী লিগ্যান্ড, সায়ানাইড সায়ানো আয়ন এর প্রভাবে কি হবে Fe2 প্লাস ইকুয়াল টু এই। এখন এই যে ফাঁকা ডি অরবিটালগুলো আছে, এই ফাঁকা ডি অরবিটালগুলোর মধ্যে কোনো একটা লিগ্যান্ড এসে বসবে। তাহলে লিগ্যান্ড যে আসবে সেই লিগ্যান্ডগুলো আসার আগে তো অবশ্যই তাদের সংকরায়ন হতে হবে। কেন হতে হবে? কারণ লিগ্যান্ডগুলো তো ভিন্ন শক্তি অরবিটালের মধ্যে বসতে চায় না, মানে যৌগ গঠনের সময় তারা সমশক্তি অরবিটালের মধ্যে যৌগ গঠন করে। তাহলে কী হবে, দুইটা ডি একটা এস আর 3টা পি, তারা পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করবে, D2sp3 সংকর অরবিটাল তৈরি করবে। আমরা শুধু এইভাবে টান দিয়ে দিব তাহলেই হবে, আর কিছু করতে হবে না। D2sp3 সংকর অরবিটাল তৈরি করবে। হ্যাঁ, এখানে কি হবে, দুটি ডি, একটি এস আর 3টি পি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে D2sp3 সংকর অরবিটাল তৈরি করে। ওকে, এই লাইনটা আপনার মনে হয় বুঝতে কোনো প্রবলেম নেই। এখন কি হবে, আমরা মেইন যৌগটা লিখে দিব FeCN6 4-, তাহলে কি হবে 1 2 3 4। আচ্ছা, এখানে তো নর্মালি থাকবে 6টা, এখানে আসবে এই ডটগুলো কিন্তু দিয়ে দিতে হবে। D2sp3 এই জায়গাগুলোর মধ্যে সায়ানো আয়নগুলো এসে বসে পড়বে। এটা কিছু না, CN মাইনাস CN মাইনাস CN মাইনাস CN মাইনাস CN মাইনাস CN মাইনাস। ওকে, আমরা দেখো একটু বুঝতে পারি কিনা, আমাদের বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা মনে হয় বুঝতে পারছি এই অংশটুকু। এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি, এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? একটু আগে বলছি অযুগ্ম ইলেকট্রন থাকলে তার চৌম্বকত্ব থাকবে, নাহলে থাকবে না। এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, যেহেতু এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নাই তাহলে এটা ডায়াচৌম্বক পদার্থ। এবং এইটার আকৃতি জ্যামিতিক কাঠামো হলো অষ্টতলকীয়, কারণ আমি আজকে এটা পড়িয়েছি যে D2sp3 এর কাঠামো কি অষ্টতলকীয়। ওকে, আগের পেজে আমরা দেখিয়েছি D2sp3 এর কাঠামো কীরূপ, অষ্টতলকীয়। তাহলে এইটা এই পর্যন্ত তোমাদের পড়া। আমরা নেক্সট দিন আরও কিছু জটিল যৌগ নিয়ে আলোচনা করব, জটিল যৌগের সংকরণ নিয়ে আলোচনা করব, কাঠামো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। ভালো করে করবে, বোঝার চেষ্টা করবে। যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই টেক্সট করে জানাবে। ধন্যবাদ সবাই।